ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায়টি হলো শিক্ষণ কৌশল। আজকে আমি তোমাদের শিক্ষণ কৌশল হিসাবে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি নিয়ে আলোচনা করব। কিভাবে প্রাণী শেখে এবং শিক্ষণের কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন মনোবিদদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ। 20 শতক থেকে 3 দশক থেকেই শিক্ষণ কৌশল বা তত্ত্বের উপর বিজ্ঞানসম্মত অনেক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। শিক্ষণ কৌশল বলতে আমরা কি বুঝি? শিক্ষণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত আচরণবলীর ব্যাখ্যা। এই আচরণবলী সম্পর্কে জানতে মনোবিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। মনোবিজ্ঞানীরা প্রথমে নিম্ন শ্রেণীর প্রাণীদের উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। কেন? কারণ নিম্ন শ্রেণী বা ইতর প্রাণীর উপর পরীক্ষা করার তাদের মধ্যে যে শিক্ষণের প্রকৃতি সেটা হচ্ছে খুবই সরল প্রকৃতির। সেখানে অন্যান্য কোনো প্রক্রিয়ার কিন্তু প্রভাব পড়ে না। কিন্তু মানুষের শিক্ষণের ক্ষেত্রে বুদ্ধি, অভিজ্ঞতা, বিচার শক্তি ইত্যাদি অন্যান্য বিষয়গুলোর কিন্তু প্রভাব রয়েছে। সেই জন্য মনোবিজ্ঞানীরা প্রথমে শিক্ষণ কৌশলের পরীক্ষার জন্য ইতর প্রাণীদেরকে বেছে নিয়েছিলেন। তো প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব সম্পর্কে জানার আগে আমাদের যে অনুবর্তন, এই অনুবর্তন কথাটির সাথে পরিচয় হওয়া দরকার। প্রতিটি প্রাণী কতগুলো বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা রয়েছে। যেমন দেখো, খাবারের উপস্থিতিতে ক্ষুধার্ত প্রাণীর লালাক্ষরণ হয়। শব্দের ফলে প্রাণীর মধ্যে সজাগ ভাব সৃষ্টি হয়। এই ধরনের প্রতিক্রিয়াগুলো প্রাণীর কিন্তু সহজাত প্রতিক্রিয়া। এখানে উদ্দীপক স্বাভাবিক বা নির্দিষ্ট এবং প্রতিক্রিয়াগুলি উদ্দীপকের প্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া। যেমন চোখে লাইট পড়লে চোখ বুজে আসা, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আমাদের সামনে খাবার বস্তু এলে খাবারের জন্য লালাক্ষরণ হওয়া, এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। ঘণ্টা ধ্বনি শুনলে সজাগ ভাব, এগুলো হচ্ছে স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া। যদি কোনো নিরপেক্ষ বা বিকল্প উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থাপন করা হয়, তবে এক সময় দেখা যাবে সেই স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়ার সঙ্গে নিরপেক্ষ বা বিকল্প উদ্দীপকের সংযোগ স্থাপিত হয়েছে। নিরপেক্ষ উদ্দীপকটি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর ক্ষমতা লাভ করেছে। অর্থাৎ নিরপেক্ষ উদ্দীপকটিকে উপস্থাপন করা মাত্রই স্বাভাবিক প্রতিক্রিয়াটি হচ্ছে। এইভাবে একটি বিকল্প বা নিরপেক্ষ উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যখন নতুন আচরণ সৃষ্টি করা যায়, তখনই তাকে অনুবর্তন বলা হয়। অনুবর্তন আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, আর একটি হচ্ছে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং। প্রাচীন অনুবর্তন কি? এই যে আমি এতক্ষণ বললাম যে একটি স্বাভাবিক উদ্দীপক তার সাথে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যুক্ত, কিন্তু যখন একটি কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সেই স্বাভাবিক প্রতিক্রিয়াটাকে যুক্ত করা যায়, তখন সেটাকে প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয়। আর সক্রিয় অনুবর্তন কি? সক্রিয় অনুবর্তনে কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই। এখানে কি হয় যে শিক্ষার্থীর সক্রিয়তাই সেই উদ্দীপকের ভূমিকা গ্রহণ করে, তখন তাকে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং বলা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব। তার প্যাভলভের শিক্ষণ কৌশলের মূল নীতি কি? প্যাভলভ রাশিয়ার একজন শারীরতত্ত্ববিদ ছিলেন। তিনি এই প্রাণীদের নিয়ে এবং অনুবর্তন নিয়ে গবেষণা করার জন্য তার গবেষণার স্বীকৃতি হিসাবে 1904 সালে চিকিৎসা বিজ্ঞানে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। তাহলে প্যাভলভের পরীক্ষার মূল নীতি প্রথমে আলোচনা করি। প্যাভলভ শিক্ষণ কৌশলের মূল নীতি হলো উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করানো। এই অর্থে শিক্ষণ হলো কৃত্রিম উদ্দীপকের দ্বারা সৃষ্ট এক ধরনের নির্ভুল প্রতিক্রিয়া। প্যাভলভের মতে শিক্ষণ প্রক্রিয়াটি হলো একটি কৃত্রিম উদ্দীপকের দ্বারা সৃষ্টি করা। তিনি একটি শারীরবৃত্তীয় ব্যাখ্যা দিয়েছিলেন। সেই ব্যাখ্যাটি দেখি।
পাভলভের শারীরবৃত্তীয় ব্যাখ্যা অনুযায়ী প্রত্যেক প্রাণীর মধ্যে কতগুলো বিশেষ উদ্দীপকের দ্বারা বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা থাকে। আমাদের প্রতিক্রিয়ার মূলে থাকে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়র সংযোগ। জ্ঞানেন্দ্রিয়গুলোর কাজ হলো বহির্জগতের বিভিন্ন তথ্য সংগ্রহ করা, আর কর্মেন্দ্রিয়র কাজ হলো বিভিন্ন কর্ম সম্পাদনে সাহায্য করা। আমাদের জ্ঞানেন্দ্রিয়কে যখন কোনো উদ্দীপক উত্তেজিত করে তখন সেই উদ্দীপনাটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে পরিবর্তিত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়। সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সেই উত্তেজনা অন্য আর এক স্নায়ুর মাধ্যমে কর্মেন্দ্রিয়তে পৌঁছায়। তখন কর্মেন্দ্রিয় সজাগ হয়ে ওঠে এবং আচরণ সম্পাদন হয়। যেমন চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়, আবার খাবারের সংস্পর্শে এলে ক্ষুধার্ত প্রাণীর জিভে লালাক্ষরণ হয়। এগুলো প্রতিটি প্রাণীর সহজাত বৈশিষ্ট্য। এক্ষেত্রে তীব্র আলো অথবা খাবার হলো স্বাভাবিক উদ্দীপক এবং চোখ বন্ধ এবং লালাক্ষরণ হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। এগুলো স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া। পাভলভ তার পরীক্ষা থেকে লক্ষ্য করলেন যে স্বাভাবিক উদ্দীপক ও স্বাভাবিক প্রতিক্রিয়া সম্পর্কের মধ্যেও পরিবর্তন আনা সম্ভব। এই ধারণার উপর ভিত্তি করেই তিনি তার শিক্ষণের কৌশলটি প্রতিষ্ঠা করেন। এবারে পাভলভের পরীক্ষা নিয়ে আলোচনা করব। পাভলভ তার অনুবর্তন কৌশল প্রকাশিত করার আগে তিনি বিভিন্ন ধরনের প্রাণীর উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে প্রাণীটি হলো সেটি হলো একটি ক্ষুধার্ত কুকুরকে নিয়ে পরীক্ষা। তার পরীক্ষার প্রাণী এবং উপকরণ কী ছিল? প্রাণী তো আমরা জানলাম যে একটি ক্ষুধার্ত কুকুর, আর উপকরণগুলি ছিল একটা ঘণ্টাধ্বনি, খাদ্যবস্তু, একটি টেবিল এবং আরও কিছু উপকরণ, যেমন কিছু যন্ত্রপাতি, যেমন ওই কুকুরের যে কতটা লালাক্ষরণ হচ্ছে সেই পরিমাপ করার জন্য কিছু যন্ত্রপাতি তিনি ব্যবহার করেছিলেন। এরপরে আমরা আলোচনা করব পরীক্ষা পরিস্থিতি, এক্সপেরিমেন্টাল সিচুয়েশন। পাভলভ একটি ক্ষুধার্ত কুকুরের সামনে খাদ্যবস্তু এনে দেখলেন তার লালাক্ষরণ হচ্ছে। এই লালাক্ষরণ খাদ্যবস্তুর দর্শন, গন্ধ বা জিভের সংস্পর্শে এলে হতে পারে। এক্ষেত্রে খাদ্যবস্তু এবং স্বাভাবিক প্রতিক্রিয়া হলো লালাক্ষরণ। এরপর প্রতিদিন তিনি পরীক্ষামূলক পরিস্থিতিতে খাদ্যবস্তু উপস্থাপন করার ঠিক পূর্ব মুহূর্তে কিছুক্ষণের জন্য কিন্তু ঘণ্টাধ্বনি করতে থাকেন। তিনি কি দেখেন? তারপর পরীক্ষা পরিস্থিতিতে দেখা গেল ঘণ্টাধ্বনি শুনে অন্যান্য কুকুরের মতো এই কুকুরটার মধ্যেও কিন্তু একটা সজাগ ভাব দেখা গেছে। কারণ সজাগ ভাব হলো কি? ঘণ্টাধ্বনির একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। ঘণ্টাধ্বনি শেষ হওয়ার আগে তিনি ক্ষুধার্ত কুকুরটির সামনে খাদ্যবস্তু উপস্থাপন করলেন। অর্থাৎ কি ঘণ্টাধ্বনি একদিকে চলছে, সেই সময়ে তিনি কিন্তু কুকুরটার সামনে খাদ্যবস্তু উপস্থাপন করলেন। তিনি পর্যবেক্ষণ করলেন যে খাদ্যবস্তু দেখা মাত্র কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। এইভাবে তিনি কয়েকদিন এই ঘটনার পুনরাবৃত্তি করতে থাকেন এবং কিছুদিন পর তিনি দেখেন যে ঘণ্টাধ্বনি করলেই কিন্তু কুকুরের লালাক্ষরণ শুরু হয়ে গেছে। তখন কিন্তু তার সামনে খাদ্যবস্তু উপস্থাপন করার আগেই তার লালাক্ষরণ শুরু হয়ে যাচ্ছে। এখন কিন্তু আর কুকুরের লালাক্ষরণের জন্য খাদ্যবস্তু দেওয়ার প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন প্রথমে পরীক্ষা শুরু করা হয় তখন কিন্তু ঘণ্টাধ্বনি করার সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে একটা সজাগ ভাব দেখা যায় এবং ঘণ্টাধ্বনি শেষ হওয়ার আগেই খাদ্যবস্তু দেওয়ার সাথে সাথে তার মধ্যে লালাক্ষরণ হয়। তাহলে সেখানে প্রথমে দেখো ঘণ্টাধ্বনির সাথে সজাগ ভাব একটা স্বাভাবিক উদ্দীপক ছিল ঘণ্টাধ্বনি, এবং স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল সজাগ ভাব। আবার স্বাভাবিক উদ্দীপক ছিল খাদ্যবস্তু এবং স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল লালাক্ষরণ। এখন দেখো যে সেই আগের যে স্বাভাবিক উদ্দীপক ঘণ্টাধ্বনির সাথে কিন্তু লালাক্ষরণ যে স্বাভাবিক প্রতিক্রিয়া সেটার কিন্তু সংযোগ সাধন হলো। এরপর পাভলভ কি সিদ্ধান্তে উপনীত হলেন? পাভলভ তার পরীক্ষা থেকে সিদ্ধান্ত করলেন যে একটি উদ্দীপকের দ্বারা যে স্বাভাবিক প্রতিক্রিয়া তা অপর কোনো একটি উদ্দীপকের সাথে সংযুক্ত হয়ে থাকে। এখানে দেখো ঘণ্টাধ্বনির সাথে সজাগ ভাব, স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া, খাদ্যবস্তু স্বাভাবিক উদ্দীপক, লালাক্ষরণ স্বাভাবিক প্রতিক্রিয়া,
এখানে দেখো ঘণ্টা ধ্বনির সাথে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা কৃত্রিম উদ্দীপক যেটা লালাক্ষরণ ঘটাচ্ছে। এইগুলোকে তিনি এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করো। তিনি দুটি ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে অনাবর্তিত এবং অনুবর্তিত উদ্দীপক। অনাবর্তিত উদ্দীপক বা আনকন্ডিশন স্টিমুলাস কোনটা, যে উদ্দীপকের সাথে স্বাভাবিক প্রতিক্রিয়ার সংযোগকেই বলা হয় অনাবর্তিত উদ্দীপক। দেখো এখানে ঘণ্টার ধ্বনি, ঘণ্টার ধ্বনির সাথে কুকুরের সজাগ ভাব, তাহলে ঘণ্টার ধ্বনি হচ্ছে অনাবর্তিত উদ্দীপক। আবার খাদ্যবস্তুও হচ্ছে কিন্তু অনাবর্তিত উদ্দীপক। বোঝা গেল? তাহলে আনকন্ডিশন স্টিমুলাস বা ইউএস কি, ঘণ্টার ধ্বনি এবং খাদ্যবস্তু দুটোই যখন স্বাভাবিক উদ্দীপকের সাথে স্বাভাবিক প্রতিক্রিয়াযুক্ত। আরেকটা দেখো অনুবর্তিত উদ্দীপক বা কন্ডিশন স্টিমুলাস। এখানে দেখো এই চিত্রে দেখো ঘণ্টার ধ্বনির সাথে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, এখানে ঘণ্টার ধ্বনিটা হচ্ছে অনুবর্তিত উদ্দীপক। আর দেখো উদ্দীপকের মধ্যে তিনি প্রতিক্রিয়াকেও দুটো ভাগে ভাগ করেছিলেন, অনাবর্তিত ও অনুবর্তিত প্রতিক্রিয়া। অনাবর্তিত প্রতিক্রিয়া কি? দেখো ঘণ্টা ধ্বনির সাথে সজাগ ভাব, এই প্রতিক্রিয়াটা হচ্ছে অনাবর্তিত প্রতিক্রিয়া, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার খাদ্যবস্তু উপস্থাপন করার সাথে সাথে কুকুরের লালাক্ষরণ হওয়া, এটাও একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। সেই জন্য স্বাভাবিক প্রতিক্রিয়াগুলোকে বলা হয় অনাবর্তিত প্রতিক্রিয়া বা আনকন্ডিশন রেসপন্স বা সংক্ষেপে ইউআর। এইগুলো থেকে অনেক শর্ট প্রশ্ন আসে এবং এগুলো খুব ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ভালোভাবে লক্ষ্য করবে। আবার দেখো যখন অনুবর্তিত প্রতিক্রিয়া কোনটাকে, এইখানে দেখো এই চিত্রতে দেখো ঘণ্টার ধ্বনির সাথে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, তাহলে লালাক্ষরণটা ঘণ্টা ধ্বনির সাথে, আমরা যদি যে কোনো কুকুরকে ঘণ্টা ধ্বনি করি তাহলে কিন্তু তার মধ্যে লালাক্ষরণ হবে না, তাহলে সেটা কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া নয়। তাহলে ঘণ্টা ধ্বনির সাথে যখন লালাক্ষরণটা যুক্ত হবে তখন সেটাকে বলবো আমরা অনুবর্তিত প্রতিক্রিয়া বা কন্ডিশনস রেসপন্স, যেটাকে ঘটানো হলো। বোঝা গেল? তাহলে এই চারটে বিষয় কিন্তু ভালোভাবে বুঝতে হবে, অনাবর্তিত উদ্দীপক, অনুবর্তিত উদ্দীপক, অনাবর্তিত প্রতিক্রিয়া এবং অনুবর্তিত প্রতিক্রিয়া। পরের এই চিত্রতে দেখো প্যাভলভের অনুবর্তন কৌশলের যে সাংগঠনিক রূপ এখানে দেখানো হয়েছে। দেখো ঘণ্টা ধ্বনি সাথে সজাগ ভাব, এটা স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার দেখো খাদ্যবস্তু সাথে লালাক্ষরণ, এটাও স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া। এটা উদ্দীপক 1, উদ্দীপক প্রতিক্রিয়া 1, উদ্দীপক 2, প্রতিক্রিয়া 2। এখানে দেখো যখন এটা অনাবর্তিত হলো, দেখো অনাবর্তিত উদ্দীপক ঘণ্টা ধ্বনি, তার সাথে অনুবর্তিত প্রতিক্রিয়া লালাক্ষরণ, বা অনাবর্তিত যখন ঘণ্টা ধ্বনির সাথে লালাক্ষরণটা হবে তখন তাকে আমরা বলবো অনাবর্তিত প্রতিক্রিয়া। এবার আমরা প্রাচীন অনুবর্তনের কিছু বৈশিষ্ট্য জেনে নেব। 1 নম্বর দেখো অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন। আমরা যে উদ্দীপকটার সাথে আমি অনুবর্তন ঘটাতে চাইছি সেই উদ্দীপকটাকে আমাকে কিন্তু স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থাপন করতে হবে। কীরকম? দেখো ঘণ্টা ধ্বনির সাথে সজাগ ভাব, এটা স্বাভাবিক উদ্দীপক ও স্বাভাবিক প্রতিক্রিয়া। খাদ্যবস্তু সাথে লালাক্ষরণ, স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া। আমি কি করতে চাইছি? ঘণ্টা ধ্বনি করে তার কুকুরের লালাক্ষরণ এই ঘটনাটি ঘটাতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে? ঘণ্টার ধ্বনিটা কিন্তু আমাকে আগে করতে হবে, তারপরে খাদ্যবস্তু আনতে হবে, তাহলে এই তোমার এই অনুবর্তনটা ঘটবে, আর তাছাড়া ঘটবে না। আমি যদি খাদ্যবস্তুটা আগে নিয়ে আসি তারপরে ঘণ্টার ধ্বনি করি, তাহলে কিন্তু ঘণ্টার ধ্বনির সাথে কুকুরের যে লালাক্ষরণ সেই ঘটনাটা কিন্তু ঘটবে না। তাহলে আমাকে ঘণ্টা ধ্বনি আগে করতে হবে, তার সঙ্গে সঙ্গে খাদ্যবস্তু আনতে হবে। 2 নম্বর দেখো স্বাভাবিক উদ্দীপকের কার্যকারিতা। স্বাভাবিক উদ্দীপকের কার্যকারিতার শক্তি কিন্তু সবসময়ই অনাবর্তিত উদ্দীপকের চেয়ে বেশি। কীরকম? খাদ্যবস্তু কুকুরে লালাক্ষরণ ঘটায়, তাহলে খাদ্যবস্তুর শক্তি সবসময়ই কিন্তু ঘণ্টার ধ্বনির থেকে বেশি হবে। ঘণ্টার ধ্বনির মাধ্যমে যদি আমি তার লালাক্ষরণ ঘটাতে যাই, সেখানেও কিন্তু এক জায়গায় কিন্তু সেই খাদ্যবস্তুটা কিন্তু তার মানসিক অবস্থার মধ্যে
ক্রিয়া করছে। যে ঘণ্টার ধ্বনিটা কিন্তু তার লালাক্ষরণের কারণ নয়, ঘণ্টার ধ্বনির সঙ্গে সঙ্গেই সে বুঝতে পারছে যে খাবার আসবে, সেই খাবার আসাটার জন্যই কিন্তু তার লালাক্ষরণ হচ্ছে। তাহলে সবসময় স্বাভাবিক উদ্দীপকের কার্যকারিতা কিন্তু অনুবর্তিত উদ্দীপকের কার্যকারিতার চেয়ে বেশি। 3 নম্বর, উদ্দীপক দুটির পর্যায়ক্রমিক উপস্থাপন। আমাকে যে এই দুটো উদ্দীপক কিন্তু পর্যায়ক্রমে উপস্থাপন করতে হবে। এর অর্থ হলো ঘণ্টার ধ্বনি শেষ হওয়ার আগেই আমাকে খাবারটা দিতে হবে। ঘণ্টার ধ্বনিটা শেষ হয়ে গেল, কিছুক্ষণ পর আমি খাবার দিলাম, যদি এরকমভাবে করি আমি পরীক্ষাটা, তাহলে কিন্তু এই অনুবর্তনটা ঘটবে না। তাহলে ঘণ্টা ধ্বনি চলছে, সঙ্গে সঙ্গে আমায় ঘণ্টা ধ্বনি চলার সাথে সাথেই কিন্তু খাবারটা উপস্থাপন করতে হবে। 4 নম্বর হচ্ছে উদ্দীপক দুটি পুনরাবৃত্তি। এই ঘটনা আমাদের যদি অনুবর্তন ঘটাতে হয়, তাহলে এই উদ্দীপক দুটিকে আমায় কিন্তু বেশ কিছুদিন পুনরাবৃত্তি ঘটাতে হবে। অপানুবর্তন, তার অনুবর্তন ঘটল, অর্থাৎ ঘণ্টা ধ্বনির সাথে তার লালাক্ষরণ হচ্ছে, কিন্তু আমি যদি কিছুদিন ঘণ্টা ধ্বনি করলাম কিন্তু কুকুরকে খাবার দিলাম না, আমি যদি কিছুদিন এরকম করে থাকি, তাহলে কিছুদিন পর তার যে এই অনুবর্তন প্রক্রিয়াটা কিন্তু লোপ পাবে। তাহলে তখন দেখা যাবে তার ঘণ্টা ধ্বনি করলে কিন্তু আর তার লালাক্ষরণ হচ্ছে না। তাহলে এই বিষয়টাকে বলা হয় অপানুবর্তন, মানে অনুবর্তনের লোপ পাওয়া। অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। আবার যদি আমি আবার কিছুদিন পর তাকে যদি আবার ঘণ্টা ধ্বনি করি, খাদ্যবস্তু দিই, তাহলে কিন্তু তার যে অনুবর্তনটা ঘটেছিল আগে, সেই অনুবর্তনটা কিন্তু আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে। মানে প্রথম পর্যায়ে আমার যতটা সময় লেগেছিল অনুবর্তনটা ঘটাতে, এই সময়ে কিন্তু আর অতটা সময়ের প্রয়োজন হবে না। 7 নম্বর হচ্ছে উদ্দীপক নির্দিষ্টকরণ। এটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? আমি কুকুরের সাথে ঘণ্টা ধ্বনি করলাম, একটা লাইট জ্বালালাম, আবার কুকুরটার গায়ে হাত বোলালাম, সঙ্গে সঙ্গে খাদ্যবস্তুটা তার সামনে উপস্থাপন করলাম। এটা কিন্তু দীর্ঘদিন করতে থাকলাম। তাহলে দেখো আমার এখানে উদ্দীপক কতগুলো রয়েছে। লাইট জ্বালানো একটা, আমাকে আদর করাটা, গায়ে হাত বোলানোটা একটা, 2টো উদ্দীপক। 3 নম্বর হচ্ছে খাদ্যবস্তু, 3টে উদ্দীপক, আর ঘণ্টার ধ্বনি 4টে উদ্দীপক। তাহলে আমি কিন্তু তার কি করে লালাক্ষরণ, এই যে অনুবর্তনটা আমি তাকে ঘটাতে চাইছি, তাহলে সেই অনুবর্তনটা তার কোনটার জন্য ঘটবে সেটা কিন্তু প্রাণীর একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমাকে কিন্তু উদ্দীপকটাকে নির্দিষ্ট করতে হবে যে কোন উদ্দীপকটার জন্য তার লালাক্ষরণটা হওয়া সম্ভব। 8 নম্বর হচ্ছে বয়স ও প্রাণীভেদে পার্থক্য। বয়স্কদের তুলনায় শিশুদের এবং ইতর প্রাণীদের মধ্যে অনুবর্তন সৃষ্টি করা কিন্তু অপেক্ষাকৃত সহজ। যারা বয়স্ক ব্যক্তিদের মধ্যে কিন্তু এই অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা দেওয়া সম্ভব নয়। বেশ, এইগুলো গেল প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য। এবারে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়ার ব্যবহার, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শিশুর ভাষা শিক্ষা। শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার বিশেষ ভূমিকা দেখা যায়। শিশুকে ভাষা শেখানোর সময় কোনো একটি বিশেষ বস্তু বা ব্যক্তিকে দেখিয়ে বিশেষ একটি শব্দ বারবার উচ্চারণ করলে শিশুর কাছে ওই শব্দটি বস্তুর সঙ্গে অনুবর্তিত হয় এবং শব্দটি অর্থপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ কোনো কিছুকে চেনানো, যেমন একজন ব্যক্তিকে দেখিয়ে আমি যদি বলি ঠাকুমা, এই ব্যক্তিটাকে দেখিয়েই বারে বারে আমি একটা শিশুকে যদি বলি ঠাকুমা, আর একটা ব্যক্তিকেই বারে বারে দেখিয়ে তাকে যদি আমি বলি এটা মা উচ্চারণ করি, তার সাথে আবার কোনো একটা ব্যক্তিকে দেখিয়ে বাবা উচ্চারণ করি, তাহলে কি হবে, তার সাথে সেই ব্যক্তিটার সাথে তার সেই ভাষাটার পরিচয় ঘটবে। কোনো সময় যদি তাকে বলা হয় মা কোথায় বা বাবা কোথায়, তুমি দেখবে শিশুটা কিন্তু সেই দিকে, মায়ের দিকে অথবা বাবার দিকে, যে কথাটা আমি উচ্চারণ করব তার দিকে সে কিন্তু তাকাবে। তাহলে শিশুদের ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। শিশুর শিক্ষণে বিশেষ করে বর্ণ চেনানো, শব্দ গঠন, নামতা ইত্যাদি শিক্ষণে অনুবর্তনের প্রভাব দেখা যায়। 3 নম্বর হচ্ছে অভ্যাস গঠন। আমি যখন শিশুদের মধ্যে সুঅভ্যাস গঠন করতে চাই, তখন
এই অনুবর্তন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব সেখানে লক্ষ্য করা যায়। যেমন দেখো, আমাদের নিজেদের মধ্যে একটা অভ্যাস আছে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করা, এটা কিন্তু একটা অভ্যাস। তাহলে আমি শিশুদের মধ্যে যদি সেই অভ্যাসটা ঘটাতে যাই, তাহলে শিশুরা দেখো আমাদেরকে বলতে হয় না বা শেখাতে হয় না, সেটা কিছুদিন বড় হতে হতেই সে কিন্তু পিতামাতার যে অভ্যাস, বাড়ির বড়দের যে অভ্যাস, সেগুলো কিন্তু সে শিখতে শুরু করে। তাহলে সুঅভ্যাস গঠনের জন্য তাই কিন্তু সেরকম ধরনের সুকৌশল শেখানো প্রয়োজন। কুঅভ্যাস দূরীকরণ, প্রায় অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কুঅভ্যাস দূর করা যায়। যেমন বানান ভুল, অশ্লীল শব্দ ব্যবহার, মুদ্রাদোষ ইত্যাদি অবাঞ্ছিত অভ্যাস দূরীকরণের ক্ষেত্রেও প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার ব্যবহার আছে। 5 নম্বর হচ্ছে প্রাক্ষোভিক বিকাশ। প্রাক্ষোভিক বিকাশে অনুবর্তনে সাহায্য করে। কীরকম? মানুষের জীবনে জটিল যে প্রক্ষোভ বা ভাবাবেগগুলো আছে, সেগুলো কিন্তু অনুবর্তনেরই ফল। প্রক্ষোভে উদ্দীপকের ব্যাপকতা অনুবর্তনের কারণেই ঘটে থাকে। 6 নম্বর হচ্ছে শিশুর আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি। শ্রেণী শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পাঠ্য বিষয়ে শিক্ষার্থীর আগ্রহ বা অনাগ্রহ অনুবর্তনের ফল। অনেক ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার প্রতি পছন্দ অপছন্দ, তিনি যে বিষয় পড়ান তাতে কিন্তু অনুবর্তিত হয়। কোনো ছাত্রছাত্রী যদি কোনো শিক্ষক শিক্ষিকাকে বেশি পছন্দ করে, তাহলে সেটা যতই জটিল বিষয় হোক না কেন, সেই বিষয়টা কিন্তু তারা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। আবার যদি কোনো শিশুরা যদি কোনো শিক্ষক শিক্ষিকাকে ভয় করে, তাহলে সে যে বিষয়ই হোক না কেন, সেই বিষয়টা তারা কিন্তু সহজে শিখতে পারে না। 7 নম্বর হচ্ছে শিক্ষকের আচরণ অনুবর্তন। শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভয়, ঘৃণা ইত্যাদি তাদের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, অভ্যাস প্রভৃতির সঙ্গে শিক্ষার্থী কিন্তু অনুবর্তিত হয়ে যায়। শ্রেণীকক্ষের মধ্যে ও বাইরে শিক্ষকের আচার আচরণ, অভ্যাস, শিক্ষার্থীদের প্রতি ব্যবহার প্রভৃতি এমন হওয়া উচিত যাতে অনুবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উপযুক্ত সুঅভ্যাসগুলো গড়ে উঠতে পারে। প্রাচীন অনুবর্তন তো শিক্ষণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব হলেও এর কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। কীরকম? সমস্ত ধরনের শিক্ষণকে এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। যেমন ধারণা শিক্ষণ, সমস্যা সমাধানের শিক্ষণ প্রভৃতি উচ্চ স্তরের শিক্ষণ এই তত্ত্বের দ্বারা সম্ভব নয়। শুধু নিম্ন স্তরের বা শিশুদের ক্ষেত্রে এবং ইতর প্রাণীদের ক্ষেত্রেই কিন্তু এর মাধ্যমে শিক্ষা দেওয়া যায়। নিম্নতর প্রাণী এবং শিশুদের শিক্ষণে এই তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও বয়স্কদের শিক্ষণে কিন্তু এই তত্ত্ব বিশেষ কার্যকরী নয়। এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। এখানে তোমাদের সংক্ষেপে পুরো পরীক্ষাটা বর্ণনা করার পরে ছোট করে বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্ব পুরোটাই অল্প করে লিখতে হবে। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার ব্যবহার উল্লেখ করো। এখানে ব্যবহার বলে তার মানে শুধু কিন্তু এখানে তোমাকে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার যে ব্যবহার সেগুলোকে কিন্তু লিখতে হবে। আর হচ্ছে প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার। এই প্রশ্নগুলো হতে পারে, এগুলো কারোর সাথে জয়েন করেও হতে পারে, বা পুরোপুরি একটা 8 নম্বরের প্রশ্নও হতে পারে, বা 4+4 বা শেষে 2টা প্রশ্ন দেখো 2 এবং 3 4+4 এরকমভাবে হতে পারে। প্রথম প্রশ্নটা 8 নম্বরের হতে পারে।